নমস্কার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমি বাপি মল্লিক। আজ আপনাদের সামনে নিয়ে এলাম আমার লেখা এক ভিন্নধর্মী শিহরণ জাগানো অডিও কাহিনী, আত্মার বাড়ি। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এ এক অদ্ভুত যাত্রা যেখানে বাস্তব আর পরলোকের মাঝখানে থাকা এক ভয়ঙ্কর দরজায় আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করুন, রোপেতে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই ফলো করুন পেজটি, কারণ এই গল্পের পরের অধ্যায় আপনার কল্পনারও বাইরে। ভয় আর ভালোবাসার মাঝে ঝুলে থাকা গল্প, শ্রদ্ধা ও ভালোবাসা সহ বাপিমল। রাত তখন 12টা। বৃষ্টির শব্দে ছাদ কাঁপছে, বিদ্যুৎ মাঝে মাঝে ঝুলকে উঠছে, তাতে ছায়ারা যেন নড়ছে। তুহিন একজন সাংবাদিক, শহরের বাইরে এক পুরনো রাজবাড়ির খোঁজে গিয়েছিল। শোনা যায় ওই বাড়িতে প্রতিদিন রাত 12টা বাজলেই কেউ একজন দরজা খুলে বাইরে তাকায়, আর যেই তাকায় সে আর ফিরে আসে না। তুহিন কৌতূহলী ছিল, ভয় পেত না। ক্যামেরা, টর্চ আর ডিকশনারি নিয়ে সে সেই রাজবাড়ির ভেতরে ঢুকল। বাড়িটা যেন মৃত্যুর মতো নীরব, দেয়ালে ধুলো জমে কালো। ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁতেই হঠাৎ একটা দরজা কক কক শব্দ করে খুলে গেল নিজে নিজেই। তুহিন সাহস করে ভেতরে ঢুকল। ভেতরে একটা বিশাল আয়না ছিল। আয়নাতে তার প্রতিবিম্ব একটু যেন বিকৃত লাগল। হঠাৎ সে দেখতে পেল তার পাশে আরেকটা ছয়া দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, গলা কাটা। তুহিন ভয় পেয়ে পিছিয়ে এলো। টর্চ ফেলে গেল মেঝেতে। ঝড়ের শব্দ বাড়তে লাগল। আয়নার কাঁচ ফেটে গেল, আর তার ভেতর থেকে সেই মুখহীন ছায়া বেরিয়ে এলো। সে আস্তে আস্তে তুহিনের গলা চেপে ধরল। কাঁপতে কাঁপতে তুহিন বলল, কে? একটা ঠান্ডা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, আমিও একসময় তোমার মতো ছিলাম, সাংবাদিক। আমার ভুল ছিল এই বাড়িতে ঢোকা। এখন তুমিও আমায় সঙ্গ দেবে চিরকাল। টর্চ নিভে গেল। ক্যামেরা পড়ে থাকলো মেঝেতে। তার লেন্সে ধরা পড়ল রক্তাক্ত গলার একজন মানুষ, যাকে আর চিনে নেওয়া যাচ্ছে না। তুহিন নিখোঁজ। স্থানীয় থানায় রিপোর্ট হয়েছে, কিন্তু কেউ কিছু জানে না। শুধু রাজবাড়ির পুরনো দারোয়ান মুকুন্দ কাকা বললেন, আমি ওই বাড়ির ভেতর ৪৫ বছর কাউকে ঢুকতে দিইনি। ওই ঘরটা যেখানে আয়নাটা আছে, ওটা মানুষের না, ওটা ওদের জগৎ। কিন্তু সেদিন রাতে তুহিনের একমাত্র বন্ধু ঋদ্ধি, যার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল তুহিন, সে একটা অদ্ভুত জিনিস দেখে চমকে যায়। তুহিনের ফোন থেকে হঠাৎ লাইভ শুরু হয়। লাইভে দেখা যায় অন্ধকার একটা ঘর, আয়না ভাঙা, মেঝেতে রক্ত, আর এক কোণে চাপা দেওয়া একটা পুরনো খাতা। তুহিনের নয়, ঋদ্ধি দেখতে পায় খাতার উপরে লেখা, দেবযানী বিশ্বাস 1976। ঋদ্ধি ঘুমোতে পারে না। পরদিন সে সাহস করে রাজবাড়ির দিকে রওনা হয়। ঘরের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ, পচা শরীর, পুরনো রক্ত। আয়নার নিচে খোঁজ করে খাতাটা পায়। প্রথম পাতায় লেখা, আমি জানি আজ রাতেই ওরা আসবে। ওরা আয়নার ভেতর থাকে। ওরা আমার বাবা মাকে খেয়ে নিয়েছে। আমি পালাতে চাই, কিন্তু আমার ছায়াও আমাকে ছাড়ছে না। যদি কেউ এই খাতাটা পায়, আয়নায় তাকিও না, কখনো না। ঋদ্ধি পিছনে তাকায়। আয়না ফেটে চৌচির, কিন্তু হঠাৎ সে দেখে আয়নাতে কেউ দাঁড়িয়ে আছে, একটা মেয়ে। হুবহু তার চোখগুলো ফাঁকা, গা দিয়ে ধোঁয়া উঠছে। আয়না থেকে সেই ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসে, আস্তে আস্তে বলে, তুহিন আমার হয়েছে, এবার তুমি আমার হবে। ঘর ভরে যায় পেঁচার ডাক, অজানা ফিসফাস, আর ঠান্ডা হাওয়ার ঝাপটা দিয়ে। টর্চ, দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। আলো নিভে গেছে। ঋদ্ধি একা, সে আয়নার ঘরে, যেখানে তারই মতো এক ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ আয়নার ছায়াটি থেমে যায়। কঠিন ভাঙা কণ্ঠে বলে, দেবযানী এখনো এখানে আছে, তাকে মুক্তি দে, নয়তো তুই এখানেই পচে মরবি আমার মতো। ঋদ্ধি আতঙ্কে জমে যায়, তার পা নাড়াতে পারছে না। হঠাৎ তার চোখ পড়ে খাতার শেষ পাতায়। সেখানে লেখা কিছু রহস্যময় শব্দ, একটি মন্ত্র। হাতে লেখা হলেও সেই অক্ষরগুলো ঘোরার মতো অনুভব হয়। ওর নাম ইলা কুষান্নমা। আয়নার গভীর থেকে পথ খোলো। ঋদ্ধি তা উচ্চারণ করে ফেলে অজান্তেই। এক ঝটকায় ঘর নিজে থেকে খুলে যায়।
আয়নার ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বইছে, যেন মৃত্যু হাঁ করে অপেক্ষা করছে। কিন্তু তার আগে হঠাৎ ঘরের কোণ থেকে এক মেয়ের গলার আওয়াজ আসে, ঋদ্ধি, পালাও না। আমি দেবযানী। আমি এখনো বাঁচতে চাই। আমার ছায়াটা এখনো আমায় বেঁধে রেখেছে। আমাকে মুক্ত করো। আমি মুক্তি চাই। ঋদ্ধি জানে না সে যাকে দেখতে পাচ্ছে সে সত্যি দেবযানী, নাকি সেই ছায়াই দেবযানীর ছায়া হয়ে নিজেকে ভান করছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ঘরের প্রতিটি দেয়াল যেন জীবন্ত হয়ে উঠেছে। ছায়ারা ঘুরছে, দেয়াল ফেটে ফেটে নিঃশব্দ কান্নার শব্দ। ঋদ্ধি এখন দুটো সিদ্ধান্তের মাঝে। একদিকে আয়নার ভিতরে সেই কালো সুড়ঙ্গ, অন্যদিকে ফোনে তুহিনের হুঁশিয়ারি, যদি না আসিস আমি ওদের নিয়ে আসব। ঋদ্ধি চোখ বন্ধ করে এগিয়ে যায় আয়নার ভিতর। এক মুহূর্তে তার চারপাশে অন্ধকার নামে। হাওয়ার মতো কিছু একটা তাকে টানতে থাকে, যেন সময়ের বাইরে, বাস্তবের বাইরে। হঠাৎ আলো। সে দাঁড়িয়ে আছে এক বিশাল গ্যালারিতে, শত শত ভাঙা আয়না। প্রতিটি আয়নায় আটকে আছে মানুষ। চোখ মেলেই তারা কাঁদছে, কেউ কেউ রক্তে ভেসে যাচ্ছে। আর একটি আয়নায় তুহিন আটকে আছে। সে বলে, ঋদ্ধি, আমি চেষ্টা করেছিলাম বের হতে, কিন্তু এখন আমি শুধু সময় গুনছি। ওরা আমার ছায়া নিয়ে নিয়েছে, আর এখন ওরাকে চাইছে, কারণ তুই দেবযানীর মতো দেখতে। ঋদ্ধি চমকে ওঠে। আমি দেবযানীর মতো? তুহিন মাথা নিচু করে বলে, তুই ওরই আত্মার পুনর্জন্ম। সেই কারণেই আয়নার ভেতরের ছায়ারা তোকে মুক্তি চাইছে, আর কিছু ছায়া তোকে দখল করতে চায়। ঠিক তখনই আয়নার মধ্যে থেকে এক গলা, ঋদ্ধি, আমি দেবযানী। আমার ছায়া এখন তোর পেছনে দাঁড়িয়ে আছে। ঋদ্ধি ধীরে ধীরে পিছনে তাকায়। একটি মেয়ের কাটা গলা, চোখে দগ্ধ অন্ধকার, ঠোঁটে বিকৃত হাসি। সে বলে, আমার মুক্তির জন্য তোকে ছায়াদের সামনে উৎসর্গ করতে হবে, নইলে এই আয়নার জগতে চিরদিন আটকে যাবি। ঋদ্ধি কি বাঁচবে? সে কি দেবযানীর আত্মাকে মুক্তি করতে পারবে, নাকি তুহিনের মতো আমরাও তাকে আর কখনো ফিরে পাব না? ঘর জুড়ে কেবল কান্না, ফিস ফিস আর আত্মার জটাঝাল। ঋদ্ধি চিৎকার করে উঠে বলে, আমি দেবযানীকে মুক্ত করব, কিন্তু তুহিনকে আমি উৎসর্গ করব না। এক ভয়াল কণ্ঠস্বর চারদিক কাঁপিয়ে বুলে ওঠে, তাহলে তুই হবি দেবযানীর ছায়া। চিরদিন আয়নার পেছনে। মুখ থাকবে, শব্দ থাকবে না, জীবন থাকবে, আলো থাকবে না। ছায়ারা এবার ঘুরতে শুরু করে। ঘূর্ণি তৈরি হয় আয়নার ভিতর। তুহিন কাঁদতে কাঁদতে বলে, ঋদ্ধি, আমি রেডি। আমাকে দে ওদের, তোকে বাঁচতেই হবে। ঋদ্ধি মেঝেতে পড়ে থাকা সেই খাতার ভেতরের শেষ পাতাটি ছিঁড়ে নেয়। সেখানে রক্ত দিয়ে আঁকা এক চক্র দেখা যায়, এক অদ্ভুত প্রতীক। তার নিচে লেখা, যদি আত্মা আর ছায়ার বন্ধন ছিঁড়ে ফেলতে চাও, তাহলে উৎসর্গ করো নিজের ছায়াকে, নিজের ভয়কে। ঋদ্ধি সিদ্ধান্ত নেয়। সে দাঁড়ায় আয়নার সামনে, নিজেকেই দেখে। সে বলে, এসো আমার ছায়া, তুই যদি আমায় আটকে রাখতে চাস, তাহলে আগে আমাকেই শেষ করতে হবে। সে নিজের হাত কেটে রক্ত ছোঁয়ায় প্রতীকে। এক ঝলকে সব আয়না কেঁপে ওঠে, ছমথমে হয়ে যায় চারদিক। ছায়ারা আর্তনাদ করে ওঠে। আয়নার দিক থেকে হঠাৎ এক আগুনের ঝড় উঠে আসে, আর মাঝখান থেকে কেউ একজন হাঁটা দিয়ে বেরিয়ে আসে। একটা মেয়ে, দেবযানী। সেই শান্ত গলায় বলে, তুই পারলি।
48 বছর পর কেউ সাহস করল নিজের ভয়কে উৎসর্গ করতে। আমি এবার মুক্ত। তুই এখন আয়নার ভিতর থেকে বেরোতে পারবি, কিন্তু তুহিন। ঋদ্ধি ঘুরে তাকায়। তুহিন নেই, শুধু একটা ফিস ফিস ভেসে আসে, তুই বেঁচে থাক। আমি তো কখনো ছিলাম না। আমি ছিলাম সেই ছায়া যাকে তুই বিশ্বাস করেছিলিস। ঘর আবার নিঃশব্দ। ঋদ্ধি একা। আয়না ভেঙে পড়েছে। ঘর খুলে গেছে। সে বাইরে বেরোয়, দিনের আলোয়। বহু বছর পরে কেউ বাছা অবস্থায় রাজবাড়ি থেকে বেরোলো, কিন্তু ঠিক তখনই একটি বাচ্চা মেয়ে আয়নার ভাঙা টুকরোর সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বে তাকিয়ে বলে, মা, আয়নাটা আমাকে ডাকছে। আয়নার অভিশাপ। শুরুটা ছিল সেদিন রাতে। বছর 1976। জায়গা রাজবাড়ির অন্দরমহল, যেখানে আলো ঢুকত না। আর রাত হতো কখন কেউ বুঝত না। তিনি দেববাণীকে বলেন আয়নার সামনে দাঁড়াতে, আর সেটাই হয় তার জীবনের সবচেয়ে বড় ভুল। দেববাণী যখন আয়নার সামনে দাঁড়ায়, সে দেখে আয়নাতে নিজের পোড়া মুখ ফুটে উঠছে, আর হঠাৎ তার নিজের ছায়া আলাদা হয়ে হাঁটা শুরু করে দেয় আয়নার দিকে, ধীরে ধীরে। সেই রাতে পুরো রাজবাড়ি জুড়ে শুধুই চিৎকার আর আগুনের লেলিহান শিখা। 5 জন কাজের লোকের মৃতদেহ পাওয়া যায় ছিন্ন ভিন্ন অবস্থায়। দেববাণী তখন থেকে নিখোঁজ। লোকমুখে শোনা যায় সে এখন আয়নার ভিতর বন্দী, আর যেই কেউ ওই আয়নার সামনে দাঁড়ায় তার ছায়া আর সে এক থাকে না। আপনারা শুনলেন আত্মার বাড়ি পর্ব 1। লেখা ও পরিকল্পনা আমি বাপি মল্লিক। আজকের পর্বে আমরা জানলাম এই বাড়ির ভয়ঙ্কর ইতিহাস ঠিক কতটা গভীর, আর আয়নার অভিশাপের পেছনে আসল সত্যটা কি। এই ভয়ঙ্কর যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতিটা মন্তব্য, শেয়ার আর রিল গল্পটিকে আরও শক্তি দিচ্ছে, আর এজন্য বাপি মল্লিক অ্যাকচুয়ালি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। তাহলে এখন প্রশ্ন, আপনি কি প্রস্তুত পর্ব 102 শোনার জন্য, যেখানে দেববাণীর অভিশাপ আবার নতুন রূপে ফিরবে, আর হয় আত্মার বাড়ি পাবে এক নতুন শিকার? কমেন্ট করুন, শেয়ার করুন, আর লিখে জানান আমি প্রস্তুত আয়নার সামনে দাঁড়াতে।